আসসালামু আলাইকুম। বিডি হালচালির পক্ষ থেকে যে যেখান থেকে এই মুহূর্তে সাথে আছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রত্যেকে আমার কাছে এক একজন ভালোবাসার মানুষ, কিন্তু কিছু মানুষ দেখছি ইদানিং অন্য চ্যানেলের কথা আমাকে এসে বলছে। নিশ্চয় আমার কথা তাদেরকে যে আবার লাগাচ্ছে, কারণ এই শ্রেণী মানুষের কাজই হলো বাস্তব জীবনে এবং অনলাইন জীবনে এর কথা ওকে বলা, ওর কথা একে বলা। একটা কথা তাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই যে আমি এখানে ইনকাম করতে আসিনি। অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেললে আপনারা ভুল করবেন। আর সবচেয়ে বড় কথা, আমি যে কথা বলছি, যাদেরকে নিয়ে আমি ভিডিও দেখছি তাদেরকে নিয়ে, আর বাকি সময়টা না আমার নেই। অন্য কোন চ্যানেলে কি হলো না হলো, কে কি বললো না বললো, থোড়াই কেয়ার করি। আই ডোন্ট কেয়ার। আই অ্যাম জাস্ট টাইম পাস নাও হিয়ার। ওকে, আমি এখানে টাকা ইনকাম করতে আসিনি অন্য কারোর সঙ্গে আমাকে তুলনা করবেন। অন্য কে কি বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না। অন্য আমাকে নিয়ে যারা সমালোচনা করবে তারাই পস্তাবে, কারণ ফাঁকা জায়গায় গুলি করলে অনেক সময় নিজের গায়ে সেই গুলিটা ফিরে আসার সম্ভাবনা থাকে। আমার তো সময় নেই, কেউ চ্যানেল কি বললো না বললো। আমি তো বলেছি একটা ছেলে চ্যানেল আমি দেখতাম, ওই যে কি যেন নাম, তো সে দেখলাম যে অতিরঞ্জিত মিথ্যা কথা, ভিত্তিহীন কথাবার্তা বলে, তার চ্যানেল দেখা বাদ দিয়েছি। দ্যাটস ওকে, এ পর্যন্তই। তো বন্ধুরা, যাই হোক, আমি যেহেতু জব করি, সংসার করি, আবার আপনাদের সঙ্গে কথা বলি। আর কথা বলি কেন, ওই যে বললাম যে আমার ইমেল চেক করতে হয় রাতে। আমার যেখান থেকে ইমেল আসে, আমি যেখানে জব করি সেখানে জব করার ইমেল রিটার্ন দিতে হলে তাদের সঙ্গে মানে যখন আমি যোগাযোগ করতে যাই, সেই টাইমটা হলো আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে হলে রাত 2টার পরে করতে হয়। তো অত পর্যন্ত জেগে থেকে আসলেই খুব বোরিং লাগে। ঠিক তখন আমি ভিডিওগুলো দেখতে থাকি এবং চেক করতে থাকি, আমার কাজ করতে থাকি। আর উপস্থিতভাবে একেবারে আপনারা বিশ্বাস করবেন না, আমার কোনো উপস্থিত কথাই আমি বলে থাকি, কোনো লেখা কিংবা কোনো অগ্রিম প্র্যাকটিস এগুলো আমার থাকে না। আমি জাস্ট দেখছি, আপনাদের সঙ্গে কথা বলে ডেলিভারি দিয়ে দিলাম। কোনো এডিটিং কিংবা এটা ওটা করা এসব আমার দ্বারা সময় নাই। আর কমেন্টস করবেন যারা, দেখবেন যে আমি চেষ্টা করি প্রত্যেকের উত্তর দেওয়ার, এবং আপনাদের কমেন্টস আসলে ওই যে ইমেলের মতো একটা সিগন্যাল আমার দিয়ে থাকে, যার জন্য আমি প্রত্যেকের কমেন্টসটা আমি বুঝতে পারি আসছে এবং জবাব দিতে পারি। হয়তো বা 10-15 মিনিট 1 ঘন্টা লেট হয়, বাট আমার ওটা কিন্তু চোখের সামনে ভাসতে থাকে। ইমেলটা যেরকম থাকে, ওই চোখের সামনে যতক্ষণ আমি জবাব না দিব কিংবা ওটা স্কিপ না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই কমেন্টসটা আমার চোখের সামনে থাকবে, যার জন্য আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি। কিন্তু যে কমেন্টস আমাকে বলা হয় যে ডিলিট করার কথা, কিংবা আমি দেখি যে এটা আসলে মানে উপযুক্ত নয় কিংবা বিশ্বাসযোগ্য নয়, কিংবা তার লেখার স্টাইল দেখলে বোঝা যায় যে সে আসলে কি বলতে চাইছে, তার শিক্ষকতার যোগ্যতা কি, তার মানসিকতা কি, আমি তাই দেখে কিন্তু এই উত্তরগুলা দিয়ে থাকি। এবং আপনাদের সামনে তো শো করাই থাকে। আমি ডিলিট সাধারণত করি না, কিন্তু সেই সব কমেন্টস ডিলিট করে আমি চাই না তারা আমার কাছে দ্বিতীয়বার কোনো কমেন্টস করুক। দ্বিতীয়বার তাদেরকে আমি প্রশ্রয় দিই কিংবা আমার ভিডিও দেখার জন্য উৎসাহিত করি, কারণ তাদেরকে আমি কর্তা হিসাবেই দেখি। আমি যখন মানে জব করতে ঢুকেছি না, আমাদের এটা আলাদাভাবে প্র্যাকটিস করা আছে, আলাদাভাবে এটা আমাদের জানান দেওয়া আছে কোন শ্রেণীর মানুষ কেমন হয়, তার লেখা, তার ভঙ্গিমা, তার চোখ, তার নাক, তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু আমরা কিন্তু টাচ করলেই বুঝতে পারি। তো বন্ধুরা, যাই হোক, অনেক কথা বললাম, আমার ব্যক্তিগত কথা, এবং আপনাদের 2-1 জন ভিউয়ার্স অবশ্যই থাকে, সবাই তো আমরা ফেরেশতা নই, তাদের সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে বললাম। তো আমি ফেরেশতা আসলে আমি নিজেও নই। তো আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি, কুটকাচালি এগুলো আমার চ্যানেলে এসে করবেন না। আমি দ্বিতীয়বার বলছি, আমার ভাইরাল হওয়ারও ইচ্ছা নাই, আমার চ্যানেল বড় করারও ইচ্ছা নাই। আপনারা 2-4 জন আমার সাথে আছেন, আপনাদের নিয়ে আমি পথ চলতে চাই। তো আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কখনো বলি না লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি দেন। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আমরা গতকালই জানতে পেরেছি কিংবা উপলব্ধি করতে পেরেছি, যারা তৃষার ভিডিও দেখেছেন এবং আমার ভিডিও দেখেছেন, আমি বলেছিলাম যে তৃষা এবং তার হাজবেন্ডের মধ্যে একটা সমস্যা চলছে, মন কষাকষি চলছে। আজ কিন্তু বাপ্পি সেটা স্পষ্ট বলে দিয়েছে, এবং বাপ্পি বলেছে যে আজ আমি এবং আমার মেয়ে তাবিয়া যাচ্ছি, তানকে নিয়ে যেতাম কিন্তু তান টিচার আসবে এই জন্য নিয়ে যাচ্ছি না। তারা 2জন বের হয়ে গেল। যাওয়ার সময় আবার এই যে তৃষা বলছিল যে এই তাবিয়া আমার জন্য এটা নিয়ে এসো, তখন কিন্তু
এই বাপ্পি, পেটিকুট বাপ্পি কিংবা ক্যাবলাকান্ত বাপ্পি যাই বলে না কেন, সে বলছিল যে আপনারা আপনার ভাবির সাথে আমার একটু মন কাছাকাছি চলছে, আপনার ভাবি মনে হয় একটু রাগ করছে। এই লোকটা হলো খুব ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে। আর ওই যে কথায় আছে না, ঠান্ডা মাথায় হাসতে হাসতে মানুষ খুন করা, এই পেটিকুট বাপ্পি হলো ঠিক তেমন। একে আমরা যতটা সহজ সরল, যতটা ভালো মনে করি, লোকটা কিন্তু আসলে ততটাও ভালো নয়। সে ভালো সাজে, সে ভালো সাজার অভিনয় করে, কিন্তু দিনকে দিন তার মুখোশ উন্মোচন হচ্ছে যখন তার মা মারা গেল। তার মা মারা যাওয়ার পর সে নিজেকে সাম্রাজ্যের রাজা মনে করছে এবং সেই রাজার শাসক মনে করে সে শোষকের মতো হয়ে উঠছে। সে এই তিশাকে কোণঠাসা করতে চাইছে। তিশা যতটা তার শাশুড়ি থাকতে কোণঠাসা ছিল, আমরা মনে করেছিলাম যে তিশার শাশুড়ি মরে যাওয়াতে তিশা বোধহয় সাম্রাজ্য হাতে পেয়েছে, তার রাজত্ব হাতে পেয়েছে, কিন্তু না, তিশা রাজত্ব হাতে পায়নি। তিশাকে রাজত্ব হাতে দেওয়া হয়নি, কারণ এই বাপ্পি জানে তিশার চরিত্র কেমন, তিশা হাতে রাজত্ব গেলে তিশা কেমন শোষক হয়ে উঠবে, এসব কিন্তু বাপ্পির জানা। তাই বাপ্পিও প্ল্যান করে খুব ঠান্ডা মাথায় হাসতে হাসতে সে কিন্তু, স্বামী তো আছেই, স্বামীর পাশাপাশি সে হয়ে উঠেছে শাশুড়ি শ্বশুর, সব ভূমিকা সে রাখছে। আর এই হঠাৎ করে বাপ্পির এই শোষক, বাপ্পির এই শাসন তিশা আসলে মেনে নিতে পারছে না। বাপ্পির আচরণ আরও মানে অসহ্য হয়ে উঠছে এই তিশার। কতটুকু রান্না করবে, জামাই আসলে কি করবে, কাকে কি গিফট দেবে, কোথায় কি থাকবে, এবং কথায় কথায় রাগ। আমরা এর আগেও দেখেছি পদ্মা পাড় থেকে সে রাগ করে রাতের বেলা তার ছেলে নিয়ে সে চলে এসছে, এবং 3 দিনের মধ্যেও সে গাড়ি পাঠিয়ে তার বউকে আনতে যায়নি, নাতি অর্থাৎ কথিত যে মেয়ে, সেই মেয়ে নাতি কাউকেই সে তোয়াক্কা করে আনতে যায়নি, অথচ রাত পোহালেই কিন্তু যাওয়ার কথা ছিল নাতিকে নিয়ে, এবং ওই মেয়ের শাশুড়ি অর্থাৎ তানজিলার শাশুড়িকে নিয়ে তার রওনা হওয়ার কথা ছিল, কিন্তু 6 ঘন্টা হয়তো বা রাত পোহালেই হয়ে যেত সকাল, সেটুকু অপেক্ষা করেনি এই বাপ্পি। ঠিক তেমনি বাপ্পি বাড়িতেও এরকম রাগ দেখাচ্ছে যখন তখন। বাপ্পি কিন্তু মানে সে যে একটা বাজে লোক, সেই বাজে লোকটা কেউ আছে উগ্রতার সাথে প্রকাশ করে, কেউ আছে মিটমিটে শয়তান। তো সেই মিটমিটে শয়তান হলো এই বাপ্পি। তো যাই হোক, তিশা আস্তে আস্তে বাপ্পি রূপ দেখতে পাচ্ছে, বাপ্পি চেঞ্জ দেখতে পাচ্ছে, এটা তার জন্য আসলে মেনে নেওয়া খুব শক্ত হচ্ছে। তবুও কথায় আছে না, তিশার এখন বয়স প্রায় 50 বছর, তার নাতি হয়ে গিয়েছে, তার দুটো ছেলে মেয়ে ওখানে আছে, সে এখন বের হতে পারবে না তার এই বাপ্পি নামক লোকটির হাত থেকে। সে ইচ্ছা করলে আগে কিন্তু অনেক কিছু করতে পারতো, কিংবা ওদের তো অভ্যাস আছে একজনের হাত ছেড়ে আরেকজনের হাত ধরতে পারতো, সেটাও সম্ভব হচ্ছে না তিশার। কারণ বাঁচতে হলে প্রতিটা মানুষের একটা হাল দরকার, একটা শক্ত মজবুত হাত দরকার, কারোর ছায়াতে তো বাঁচতে হবে, একা তো মানুষ বাঁচতে পারে না। এই তিশা দেখবেন, তিশার কিন্তু আশেপাশে যত লোক ছিল এখন কেউ নেই তিশার পাশে। তিশা যে ছেলেটাকে নিয়ে আগে ভিডিও করত, আমি প্রথমেই যাকে দিয়েছি সেই ছেলেটা পর্যন্ত নেই। সেই ছেলেটাকে কিন্তু অনেক দিন ভিডিও দেওয়াও তার বন্ধ। সে গ্রামে আছে কিনা সন্দেহ। এমনি কি সেই ছেলেটা মেবি এই পাখির বোধহয় ভাই। তো এই পাখির ভাই, পাখির মা, এরা কিন্তু এই আসিফের বড় মামি, কিন্তু সেই বড় মামি কিন্তু ওই আসিফের বিয়েতে যায়নি, পাখিও যায়নি। পাখি যতটুকু গিয়েছে, পাখি তো একটু মানে অ্যাবনর্মাল টাইপের, বেহায়া, চরম বেহায়া টাইপের। সে ওই তিশার সাথে সাথে ভিডিও করার উসিলায় গিয়েছে, বিভিন্ন ভিডিও করার জন্য সে পিস গিয়েছে। যাই হোক, ছোট মানুষ এখনো ধরে নিলাম, যদিও তার সাইজ অতটা তো মনে হয় না যে এতটা ব্যাককল ওই মেয়ে হতে পারে। ওর মাটাই ব্যাককল, চরম বেহায়া। তা না হলে মেয়েকে কেন সাইজ করতে পারে না? মেয়েকে কেন এই তিশার বাড়িতে এখনো আসতে যেতে যায়, যেখানে এই যে বন্ধ হয়ে গিয়েছে পাপিয়া এবং তার ড্রাইভার সচেতন হয়ে গিয়েছে, সেখানে কিন্তু
পাখির মা তার মেয়েকে ছেড়ে দিয়েছে এখনও বাপ্পির বাড়িতে। তো যখন তখন অঘটন ঘটতেই পারে, মেয়ে তো বড় হয়ে গিয়েছে, সাইজ টাইজ তো তেমন মনে হয়, অতিরিক্ত শুকনার কারণে মনে হয় যে বড় হয়নি। যাই হোক বন্ধুরা, তো সেই ছেলেটা কিন্তু নেই, পাখির সেই ভাইটা কিন্তু সেও নেই। তো বাপ্পের আশেপাশে, তিশার আশেপাশে কেউ নেই। তিশা এখন দম বন্ধ হয়ে আসছে। এই সাথীকে আনা হয়েছে তাকে সঙ্গ দেওয়ার জন্য, কিন্তু কতক্ষণ আর একটা মানুষ সঙ্গ দিতে পারে? তিশা তো নিজেই বলেছে আমি একটু বাউন্ডারি টাইপের, সংসার করতে, সংসারের এই চার দেয়ালের মাঝে থাকতে তার ভালো লাগে না। তার ভালো লাগে উড়াল দিতে, যখন তখন শপিং করবে, যখন তখন ঘুরে বেড়াবে, যখন মন চায় এর বাড়ি যাবে, ওর বাড়ি যাবে, এ আড্ডায় যাবে, এর জন্মদিনে যাবে, ওর বিয়ে খেতে যাবে, রং ঢং করবে, যে যা ঢাকা শহরে এবং পদ্মা পারে করে এসছে। এখানে ওই রেল বস্তিতে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, কিন্তু রোজ রোজ রেল বস্তিতে যাওয়াটা অত সমস্যা। তার উপর তো খুব একটা ওখানে মানে থাকার ইয়ে নাই, স্কোপ নাই, কিংবা পরিবেশ অতটা নাই। দুইটা রুম, একটা মেয়ে জামাই থাকে, আরেকটা হলো জামাই শ্বশুর শাশুড়ি থাকে। এক্সট্রা মেহমান গেলে কোথায় রাখবে? তারপরেও যতটুকু যায় তারা থাকতে দেয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখে, কিংবা রাতে যে যতটুকু থাকে এটাও তো মানে থাকা উচিত নয়। তিশা তো সেই লেভেলে বিয়ে দেয়নি তার মেয়েকে যে দুদিন যে থাকবে, একটা গেস্ট রুম থাকবে কিংবা এক্সট্রা রুম থাকবে, সেখানে রাত্রি যাপন করবে, একটু রিল্যাক্সে থাকবে, মানে সেরকম উন্নত জায়গায় তো তিশা দিতে পারেনি মেয়েটা। কারণ তিশার ইতিহাস ভালো না, তিশার ব্যাকগ্রাউন্ড ভালো না, তার মেয়ের পরিচয় নেই, সব কিছু মিলে ভালো জায়গায় তিশা তার মেয়েকে বিয়ে দিতে পারেনি। জাস্ট সাপার সে করছে, তার মেয়ে তানজিলাও করছে। তানজিলা যে এই যে সারাদিন সে রাস্তায় টোটো করে বেড়ায়, সে এই শো করে বেড়ায়, ও শ্যুট করে বেড়ায়, এগুলোও তো একটা কষ্টের ব্যাপার। যাই হোক বন্ধুরা, যে আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে বাপ্পি খুব একটা সুখে থাকতে দিচ্ছে না তিশাকে তার মা মারা যাওয়ার পর। তবে তিশাকে শুধু এটুকুই বলবো যে তুমি যেখানেই যাও রাত্রি যাপন করো আর বাইরে যাও, তোমার হাজবেন্ড যেহেতু ভালো না, একটু তার চরিত্রও ভালো না, আমাদের চাইতে তুমিই ভালো জানো, তোমার বিভিন্ন কথাতে প্রকাশ পেয়েছে, বিভিন্ন কল রেকর্ডে প্রকাশ পেয়েছে। তুমি বলেছো তোমার হাজবেন্ড, যাই হোক আমি কথাটা উচ্চারণ করতে চাই না, মেয়ে ছাড়া থাকতে পারে না, এই ধরনের একটা কথা বলেছো। আরেকদিন বলেছো তোমার মেয়েকে নিয়ে বা শারমিনকে নিয়ে একটা কলঙ্ক আছে, তানজিলাকে নিয়ে একটা কলঙ্ক আছে, সবই তোমার মুখ থেকে শোনা। তো সব জেনে শুনে তুমি একটা যুবতী মেয়েকে কেন ঘরে রেখে আসো? তো এটা করো না, তুমি যেখানে যাও সাথে নিয়ে যাও, ওটা তো তোমারই রক্তের বোন, তোমারই মামাতো বোন, তাকে সাথে নিয়ে তুমি রাগ করে হোক আর ঘুরতে হোক আর শপিং করতে হোক, তোমার স্বামী যখন তোমার সাথে যাবে না তখন তুমি অবশ্যই সাথীকে সাথে নিয়ে যাবে। এটা যদি আমার ভিডিও তুমি দেখে থাকো অবশ্যই তুমি এই জিনিসটা মাথায় রাখা উচিত। শুধু তিশা না, প্রত্যেক মেয়েরই রাখা উচিত। ঠিক যেমন মানে খালু আলু হয় না, এই কথাটা আমি বলবো আজ সাবিনার উদ্দেশ্যে। সাবিনাকে দেখলাম যে মরিয়মকে রেখে তারা রিসর্টে ঘুরে বেড়াচ্ছে, যদিও বলেছে ডাক্তার দেখাতে যাচ্ছে, পরের দিন ডাক্তার দেখাতে হবে, তাই ওই কাছাকাছি একটা রিসোর্ট পেয়ে সেখানে থাকছে তারা, যেটা প্ল্যান ছিল না। কিন্তু আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না, আমার তো প্ল্যানই মনে হচ্ছে। কারণ পোশাক আশাক দেখে কিন্তু সাবিনার যে ড্রেস পরেছে, এই ড্রেসটা কিন্তু সে রিসর্টে থাকার জন্যই নিয়েছে। সে যদি ওই দিনই ফিরবে কিংবা তাহলে সে ড্রেস কেন চেঞ্জ করবে? সে যে গেট আপ দিয়ে গিয়েছিল সেই গেট আপ কেন চেঞ্জ হবে? সব কিছু মিলে সে থাকার উদ্দেশ্যে গিয়েছে, কিন্তু না থাকলে কেউ ড্রেস নিয়ে যায়? তো যাই হোক বন্ধুরা, শুধু বলবো যে মেয়ে বড় হয়েছে, সাবিনার মাথায় যেন এটা দিনকে দিন আউট হয়ে যাচ্ছে। মেয়ে বড় হওয়াতে সে স্বাধীন আরো করে দিচ্ছে। এই যে সে রেখে গিয়েছে কোথায়, মিনির বাড়িতে, অর্থাৎ কালী মিমের বাসায়, কালু আন্দুচোরা ওই বাবুর হাতে। তো বাবু লোকটা, বাবু ছেলেটা কি ভালো? ভালো হলে কি সে এই যে মিমের সাথে যে কাণ্ড, বিয়ে হওয়ার আগ থেকে ঘটিয়ে বেড়াচ্ছে, তার একটা বউ চলে গিয়েছে, সে তার নামেও কিন্তু একেবারে যে কলঙ্ক কম আছে তা না, সেও কিন্তু চরিত্রহীন একটা পুরুষ। তো সে তার কাছে রেখে, তার হেফাজতে রেখে, খালুর কাছে রেখে চলে গিয়েছে কোথায়? তার বাবা মা রিসর্টে। এই মাকে আসলে কি করা উচিত? এই মাকে আসলে কেন যে এই সমস্ত পয়েন্ট, যদি শুনেছি যে কেস চলছে মরিয়মকে কাছে পাওয়ার জন্য তার বাবা, আমি আসলে আমার বোধগম্য এখনো হয় না যে কেন
কোন দুর্বলতা থেকে সে এই সমস্ত পয়েন্ট তার লয়ার উপস্থাপন করতে পারে না। এমনিতেই তার মা আরেকটা বিয়ে করেছে, বিয়ে হওয়ার পর পরপুরুষের কাছে সাধারণত আইন বড় হয়ে গেলে মেয়েকে থাকতে দেয় না। তারপরেও মেয়ে যদি থাকতে চায় তাকে সেই রকমভাবে সিকিউরিটি দিয়ে রাখতে হবে, তার বাপের কাছেও আসার ক্ষমতা কিংবা আইন কোনোভাবে ঠেকাতে পারে না। কিন্তু আমার মানে মাথায় আসে না যে মানে কি চলছে ওখানে, কতটা অবহেলা, কতটা গুরুত্ব সহকারে ওই কেসটা আসলে মরিয়মের পক্ষে মানে বাবা এটা দেখছে, মরিয়মের বায়োলজিক্যাল বাবার কথা বলছি, তিনি দেখছেন। আমার সন্দেহ আছে, আবারও বলবো। তো বন্ধুরা, আমি এই যে সাবিনা রিসর্টে যে কেমন আদিক্ষেতা করছিল দেখেছেন, আর যে হোটেলের সে ওয়াশরুম, ওয়াও, এই মান্না মান্না মানে অতিষ্ঠ করে ফেলেছে। ওখানে যে বয়টা এসছে, ছেলেটা এসছে যে হোটেলে, বয়টা সে গুছিয়ে মানে বুঝিয়ে দিচ্ছে, সেখানেও সে চিল্লা পাল্লা করে, মানে জীবনে প্রথম কোথাও আসছে, প্রথম এরকম একটা রিসর্টে উঠেছে, প্রথম কোনো হোটেলে রাত্রি যাপন করবে, রিসর্টে রাত্রি যাপন করবে, এত সুন্দর একটা মানে তার কল্পনা, তার মানে এক্সাইটেড, তার আদিক্ষেতা সত্যি এই বয়সে ওই বুইড়া বিটি 45-40 বছর বয়স, সেই মহিলার ক্ষেত্রে কি করে এটা সম্ভব? যার মেয়ের বয়সী 12-13 বছর, সে কি করে এ ধরনের আচরণ করে মাথায় আসে না। মানে দেখলে গা ছমছম করে ওঠে। সে দৌড়াচ্ছে, দোল খাচ্ছে, চিল্লাপাল্লা করছে, রং ঢং করছে, আবার সবচেয়ে হাসি পেয়েছে সে খাবার দিয়েছে চাইনিজ খাচ্ছে, সেটা নিয়ে ইনসাল্ট করছে আরিফ, যে তুমি তো কি যেন বললো, যাই হোক। তো আমার মাথায় যেটা আর কি আমি ক্যাচ করে রেখেছি যে ওখানে ছিল মানে ভেজিটেবল স্যুপ, তো সেটাকে সে বলছে যে থাই স্যুপ। মানে তুই নাম জানিস না, থাই স্যুপ একটা শিখেছিস, সেটাকেই তোর বলতে হবে থাই স্যুপ। তুই জানিস না থাই স্যুপের কালার কেমন হয়? সেটা কালার সাদা হয় নাকি সেটা একটু হালকা গোলাপি, একটু রঙিন হয়, সস রঙের হয়, তুই সেটা জানিস না। তো ওটা ছিল মেবি, যতটা আমি দেখে বুঝেছি, যে চিকেন স্যুপের রঙও এমন হয়, কিন্তু ভেজিটেবল উঠিয়েছে যেটা দেখেছি আমি, যে পাপাই অর্থাৎ পেঁপে ছিল, ওখানে গাজর ছিল, ক্যারট ছিল, তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে ওটা ভেজিটেবল স্যুপ, থাই স্যুপের কাছে তো নাই। তো এরকম ভুলভাল বলার কোনো দরকার নেই, কারণ অনেকেই এদের ভিডিও দেখে, আর ভিডিও দেখে দেখে শেখা জিনিসও গুলিয়ে ফেলছে এদের এসব ভুলভালের কথায়। আর সাবিনা যে রিসর্টে থাকার কথা, রিসর্টে মানে ক্যাপশনে লিখেছে স্বামীর সঙ্গে গণ্ডগোলটা মিটিয়ে নিল, তার মানে কি তার স্বামীর সঙ্গে তার অনেক দিন থেকে মানে সমস্যা চলছিল? ওই যে চোর টোর বলা, স্বামীকে কলঙ্ক দেওয়া, স্বামীকে অনলাইনে মানে চোরটা বলা, সেইগুলা নিশ্চয়ই রাগের ছলে বলেছে। নিশ্চয়ই স্বামী বেকার, স্বামী তার টাকায় চলে, এগুলা দিয়ে একটা রাগারাগি তার মধ্যে চলছিল, তার জন্য সে রাগে বলছিল অনেক কথা। এবং সে দর্শকদের বলে যে টাকা দিয়ে আমার স্বামী যা করে তা দিয়ে আমার ডাল ভাত হয়, ডাল ভাত হয়, আবার ওর স্বামী ওর টাকাই চুরি করে, এত ডাল ভাতও জোটাতে পারে না, বিধায় তো তোর ব্যাগের মধ্যে হাত দিয়ে নেয়। তো যাই হোক, ওর ওই রিসর্টের রুমগুলাতে, হোটেল রুমগুলার মধ্যে ঢুকে যে রং ঢংগুলা করছিল, এগুলা আসলে এই ভিডিওগুলা তো সারা বিশ্বের মানুষ দেখে, তো এগুলা খুব হাস্যকর, আমাদের কাছে লজ্জাকর। এই সমস্ত লোকজন, আমাদের ইউটিউবার, এটা যখন বিশ্বের বাহিরের লোকজন দেখে, তখন বাংলাদেশি লোকজনকে কতটা তিরস্কার করে। এইসব স্যুপের নামটা পর্যন্ত বলতে পারে না সেই মহিলা, আবার আসছে ইউটিউবে সেটা উল্লেখ করতে, আবার রান্না শেখায় মানুষকে, আবার রান্না শিখে অনেকে বলে রান্না দেখে লোভ লাগে, আপনার রান্না খুব ভালো। কারা যে বলে, কোন ভিউয়ার্সরা যে এ ধরনের কমেন্টস করে, মানে সে সমস্ত ভিউয়ার্সরা আসলেই মানে কি বলবো, এদের চাইতেও নিম্নমানের, তাই এদেরকে দেখে আর বাহাবা দেয়। তো বন্ধুরা, মিম বাপের বাড়ি থেকে যখনই আসে ওর সংসারে কিছু না কিছু অঘটন ইত্যাদি ইত্যাদি ঘটছে ইদানিং, যা ঢাকা থাকতে হতো না, বাট এখানে এসে হচ্ছে, কারণ এখানে একটু গ্রাম সাইড, সতর্ক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হয়। শহরে একটু ইঁদুর বাদুর, ওই যে তেলাপোকা, তেলাপোকা সব জায়গায় আছে কম বেশি, তবে ইঁদুর বাদুর সাধারণত শহরে একটু সতর্ক থাকলে হয় না। গ্রামের বাড়ি যদি একটু নোংরা থাকে, অসতর্ক থাকে, ইঁদুর বাদুর ভরে যায়, যেটা হয়েছিল, তেলাপোকার কথাও বলছিল শাহিনের বউ শারমিন। তো শাহিন এবং মিম, শাহিনের বউ শারমিন এবং মিমের জন্য মেসেজ হলো যে তাদের তেলাপোকা এবং ইঁদুর তাড়ানোর খুব সহজ উপায়, যেহেতু তাদের ঘরে ছোট ছোট বাচ্চা, স্প্রে তো করা যাবে না, এবং কোনো রকম ওষুধের ব্যবহারটাও ঠিক হবে
হবে না, তাই তাদেরকে শুধু এটুকু বলবো যে ন্যাপথলিন ব্যবহার করতে। ন্যাপথলিন এখানে সেখানে ছিটিয়ে দিতে। সেই রান্নাঘর থেকে শুরু করে যেসব জায়গা থেকে উৎপাদন হয় তেলাপোকা এবং দরজার আশেপাশে, তারা কিন্তু ন্যাপথলিন রেখে দিবে। আর ন্যাপথলিন রান্নাঘরের এখানে সেখানে রাখা খুব সহজের ব্যাপার, গোটা গোটা থাকে, সেটা রেখে দিতে পারে কিংবা গুঁড়ি করেও রেখে দিতে পারে। তার সঙ্গে যদি আবার গুঁড়ি করলে যদি গোলমরিচ ইউজ করা যায়, সেটা সাদা গোলমরিচ হোক আর ব্ল্যাক গোলমরিচ হোক, ইউজ করলে কিন্তু খুব কখনো তেলাপোকা ও চলে যাবে আর ইঁদুরও ঢুকবে না সহজে, আর থাকলেও সেটা দৌড়াবে। তো এটা শুধু শারমিন আর মিমের জন্য নয়, সবার জন্যই মেসেজ। যাদের ঘরে এ ধরনের উৎপাত থাকে, আপনারা এটা ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন। ন্যাপথলিন এখানে সেখানে ছিটিয়ে দিয়ে রাখবেন, বিছানার নিচেই দিবেন, তেলাপোকা আসবে না। যেখানে তেলাপোকা দেওয়া হচ্ছে মনে করবেন, সেখানে 2-4টা করে ন্যাপথলিন দিয়ে দিবেন। আর গুঁড়ি করলে সাথে অবশ্যই গোলমরিচের গুঁড়িটা দিবেন, গোলমরিচটা মিক্সড করে দিবেন গুঁড়ি করে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।